লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি পড়েছিলাম? আপনার জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত শেষ করেছিলাম, ঠিক আছে? আমাদের দুটো টপিক বাকি ছিল রিনিউয়েবল এনার্জি বেসড পাওয়ার প্ল্যান্টে। একটা হচ্ছে আপনার টাইডাল পাওয়ার প্ল্যান্ট, আর একটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন বেসড পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? এখন দেখেন, এই টাইডাল পাওয়ার প্ল্যান্ট, টাইড মানে কি বলেন তো? টাইড বলতে কি বোঝেন? ঢেউ, সমুদ্রের। ঢেউ বা সমুদ্র স্রোত। সমুদ্রের স্রোত। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন যে সমুদ্রের যে স্রোতটা, সেটা কাজে লাগিয়ে হচ্ছে পাওয়ার জেনারেট করা হচ্ছে। এখন আমরা জানি কি বলেন তো, এই যে সমুদ্রের যে স্রোতটা, সেটা আসলে কি হয়, যে আপনার সূর্য, চাঁদ, তারপরে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আপনার ওয়ার্ল্ডের, সেটা হচ্ছে আপনার পৃথিবী যেভাবে রোটেশন করে, সবগুলো মিলে কিন্তু স্রোতটা তৈরি হয়। এখন আমরা জানি কি একসময় আপনার ভাটা হয়, কখনো জোয়ার আসে, এটা আমরা জানি না যে সমুদ্রের স্রোত কখনো কি আপনার ভাটা হয়, কখনো জোয়ার আসে, এটা কিন্তু প্রতিদিনের কথা, যে প্রতিদিনই আপনার এই ফেনোমেনা গুলো আমাদেরকে ফেস করতে হয়। যারা ধরেন যে উপকূলীয় অঞ্চলে থাকে তারা আরো ভালো বোঝেন ব্যাপারগুলো। এখন এই যে সমুদ্রের স্রোত, এটাকে কাজে লাগিয়ে কি করছি আমরা? পাওয়ার জেনারেট করছি। সমুদ্রের স্রোতের যে আপনার হাইয়েস্ট যে লেভেল, সেটা যখন আপনার ধরেন মানে জোয়ার আসে, তখন আমরা কি বলি বলেন তো? পুরো মানে হাইয়েস্ট লেভেল থাকে না, সমুদ্রের সি লেভেলটা সবচেয়ে হাইয়েস্ট থাকে, এটাকে বলি হচ্ছে আমরা জোয়ার। আর ভাটা কি বলেন তো? যখন পানি কম থাকে। যখন পানি কম থাকে, যখন আপনার সি লেভেলের মানে লেয়ারটা ছোট নিচে নেমে যায়, লেভেলটা যখন নিচে নেমে যায়, তখন সেটা হচ্ছে আমাদের ভাটা। এই জোয়ার ভাটা এই দুটোকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা কি করছি, এই যে পাওয়ার জেনারেট করছি। এখন দেখেন এটা মেইন স্ট্রাকচারটা কেমন হয়, যে আসলে আপনার কি করা হয়, একটা বেসিন তৈরি করা হয়। বেসিন মানে হচ্ছে কি, যেমন বাসা বাড়িতে যে বেসিন থাকে, এখানে কি হয় বলেন তো? আমরা এটা বলি যে এখানে মানে একটা ওয়াটারের সোর্স, একটা টেম্পোরারি, তাই না? এখানে আমরা ধরেন হাত ধুলে পানিটা কিছুক্ষণ থাকে, তারপরে চলে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু এলিমেন্ট থাকে যেগুলো হচ্ছে আপনার কম্পালসারি, সেগুলোর মধ্যে একটা হচ্ছে একটা বেসিন তৈরি করা হয়, বা টেম্পোরারি একটা রিজার্ভার তৈরি করা হয়। এটা হচ্ছে একটা জিনিস আপনার রিকোয়ারমেন্ট। আর একটা অবশ্যই আপনাকে এটা সমুদ্রের উপকূলবর্তী একটা জায়গায় হতে হবে, এটা তো আপনাকে মাথায় রাখতেই হবে। এবং সেটা হচ্ছে কি, সেকেন্ড পোর্শনটা হচ্ছে আপনার ড্যাম ক্রিয়েট করা হয়। এখন ড্যাম ক্রিয়েট করেন আপনি, যেমন ধরেন যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ারেও কিন্তু ড্যাম তৈরি করেছেন, কিন্তু ওই ড্যামের সাথে এই ড্যামের একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স হতে পারে বলেন দেখি আমাকে কেউ একজন? এই ড্যামগুলোকে আপনার সাধারণত ব্যারেজ বলা হয়। এই ব্যারেজগুলো হচ্ছে আপনার মানে ওই আগের যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের যে ব্যারেজ, তার তুলনায় অনেক স্ট্রং হতে হয় না? চিন্তা করেন যে এখানে আপনার সমুদ্রের স্রোতটাকে ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত। আর হাইড্রো ইলেকট্রিকে তো আপনি কি জমা করে রাখছিলেন, ওখানে সব সময় কিন্তু আপনার ফেস করতে হচ্ছিল না, অনেকটা সার্টেন সময় পর্যন্ত জমা করে রাখছিলেন। আর আপনার এই যে সি লেভেল, সি ওয়াটার যেটা, সেটা কিন্তু মানে অনেক করোসিভ, মানে হচ্ছে আপনার অনেক বেশি ক্ষয় করে জিনিসপত্রকে। এই জন্য আপনার যে ব্যারেজটা আপনি তৈরি করবেন, ড্যামটা, সেটা হচ্ছে অনেক বেশি মানে হেভি স্ট্রাকচার, হেভি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে হয়। তাহলে আমি কি কি বললাম বলেন তো, কি কি বলেছি আমি? একটা হচ্ছে আপনার ব্যারেজ বা ড্যাম থাকছে, আর কি থাকছে? আর কি থাকছে বলেন? বেসিন থাকছে একটা, সি লেভেলের আশেপাশে হচ্ছে, এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনি যা টাইডাল পাওয়ার জেনারেট করবেন সেটা রিকোয়ারমেন্ট। আর হচ্ছে কি কি লাগবে? একটা পাওয়ার হাউস লাগবে। পাওয়ার হাউস মানে কি বলেন দেখি? পাওয়ার হাউস মানে কি বলেন? কই সব? যেখানে জেনারেশন হবে বা যন্ত্রপাতি গুলা থাকবে আর যেখানে কি। আপনার মেইন জিনিসগুলো থাকবে, যে হচ্ছে টারবাইন থাকছে। ওই স্রোতের যে এনার্জি, সেটাকে তো আপনি কাজে লাগাচ্ছেন টারবাইনকে ঘোরানোর জন্য, এটা তো অনেকবার বলা হচ্ছে। টারবাইন থাকবে, তারপরে হচ্ছে আপনাকে জেনারেটর থাকবে, ওটা হচ্ছে পাওয়ার হাউস। এগুলো হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, ঠিক আছে? টাইডাল পাওয়ার জেনারেট করার রিকোয়ারমেন্ট। এখন দেখেন, এটা আপনার সাধারণত দুভাবে করা হয়। একটা হচ্ছে সিঙ্গেল বেসিন সিস্টেম। সিঙ্গেল বেসিন সিস্টেম মানে কি বলেন তো? মানে একটা বেসিন থাকবে, আপনার একটা টেম্পোরারি রিজার্ভার থাকবে। এখানে একটু স্ট্রাকচারটা লক্ষ্য করেন আপনারা সবাই। এখানে কি থাকছে দেখেন, এই যে সি লেভেল, যখন আপনার কিন্তু মানে জোয়ার ভাটার উপর ব্যাপারটা ডিপেন্ডেন্ট, আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার টেম্পোরারি বেসিনটা, টেম্পোরারি রিজার্ভারটা। এখানে দেখেন ওয়াটার মার্ক করা আছে, কিছু হাই ওয়াটার মার্ক, লো ওয়াটার মার্ক। এই যে মাঝখানে আপনার ড্যাম তৈরি করা হয়েছে, কিসের কিসের মাঝে? সি লেভেল আর আপনার বেসিনের মাঝে একটা ড্যাম তৈরি করা হয়েছে। এই যে স্লুজ গেট দেখছেন না, স্লুজ গেট গুলো হচ্ছে কি আপনার হাতে, কন্ট্রোলটা আপনার হাতে, আপনি কখন ওপেন করবেন, কখন ক্লোজ করবেন।
এখন ধরেন যে জোয়ার এসেছে, তাহলে কি আপনার সি লেভেলটা অনেক বেশি না? সি লেভেলটা অনেক হাই, আপনার বেসিনে কোনো কিছু মানে রিজার্ভ করা নেই, কোনো ওয়াটার নেই, তাহলে আপনি কি করলেন, এই গেটটা খুলে দিলেন, তাহলে অবশ্যই ওয়াটার কি হবে আপনার, যেদিকে আপনার লেভেল বেশি সেদিক থেকে কম লেভেলের দিকে ফ্লো করা শুরু করবে। তাহলে আপনি বেসিনে যখন দেখলেন যে আপনার ইনাফ একটা লেভেল পর্যন্ত, হাই ওয়াটার মার্ক যেখানে দেওয়া আছে সেই পর্যন্ত আপনার ওয়াটারটা চলে আসলো, অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেল লাগবে যে আপনার ওয়াটারের পোটেনশিয়াল এনার্জিটাকে তো আপনাকে কাজে লাগাতে হবে পরবর্তীতে, তাই না, যে আপনি টারবাইনকে রান করাবেন। তাহলে একটা লেভেল পর্যন্ত আপনি ধরেন স্টোর করলেন, যখন দেখলেন মোটামুটি স্টোর করা হয়ে গিয়েছে আপনার একটা লেভেল পর্যন্ত পানি, তখন আপনি এই স্লুইস গেটটাকে ক্লোজ করে দিলেন। তাহলে কি হলো আপনার, আর কোনো কিছু এখানে রিজার্ভার হচ্ছে না। এবার আবার যখন ধরেন ভাটা চলে আসছে, তখন আবার কি হচ্ছে, আপনি এটা খুলে দিলেন, খুলে দিয়ে পানিটা যাবে, পানিটা এখান থেকে আপনার কি সি লেভেলে চলে যাবে, সি লেভেল তখন আপনার কি কমে যাবে যেহেতু লেভেলটা, তাহলে আপনার পানিটা ফ্লো করলে আবার এই যে পাওয়ার হাউসের টারবাইনকে ঘোরাবে, আবার পাওয়ার জেনারেট হবে। ব্যাপারটা আপনি দুভাবে করতে পারেন, যে ইদার ধরেন আপনি হয়তো যখন ধরেন আপনার জোয়ারের সময় পানিটা আসলো তখন আপনি ইচ্ছে করলে টারবাইনকে ঘোরাতে পারেন, যখন ভাটার সময় আসলো তখনও ঘোরাতে পারেন, অথবা দুই সময়ই ঘোরাতে পারেন। আপনার জন্য কোনটা দরকার, কোনটা রিকোয়ারমেন্ট, কেমন ধরনের পাওয়ার তৈরি করা দরকার, যদি আপনি দুটোই ইউজ করেন তাহলে আপনার বেশি পাওয়ার জেনারেট হবে, বুঝতেই পারছেন। দুটো সময় কি আপনি কাজে লাগাচ্ছেন, যখন জোয়ার আসছে ভাটা আসে দুটো সময় কি কাজে লাগাচ্ছেন, তখন আপনি কি করছেন, পাওয়ার বেশি জেনারেট করতে পারছেন। কিন্তু এখানে একটা প্রবলেম হয় কি, সিঙ্গেল বেসিন সিস্টেমে যেহেতু আপনার কি হচ্ছে বলেন তো, যে মানে টাইমের উপর ডিপেন্ড করতে হচ্ছে, কখন জোয়ার আসবে কখন ভাটা পড়বে তখন আপনি পানি ছাড়ছেন, তখন এখানে কিন্তু আপনার জিনিসটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট হচ্ছে, আবার টাইড ডিপেন্ডেন্টও হচ্ছে। আমরা বলি না যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ব্যাপারটা ওরকম হয়ে যাচ্ছে যে আপনি টাইমের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, টাইডের উপরও ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, তাই না? তাহলে তো আপনার কি হচ্ছে যে মানে জিনিসটাতে আপনি যেরকম চাচ্ছেন মানে কন্ট্রোলটা আপনার হাতে থাকছে না, যে আপনি কখন পাওয়ার জেনারেট করতে চাচ্ছেন, আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে না। আবার ধরেন আপনি চিন্তা করলেন যে আজকে হয়তো এইটুকু এইটুকু মানে এই সময় জোয়ার আসলো এই সময় ভাটা আসলো, আপনার যেটা মানে যেটা আপনার এক্সপেকটেশন সেটা ফুলফিল নাও করতে পারে, তাই না, এরকমও হতে পারে অনেকটা ব্যাপার। কিন্তু তারপরও আপনার হচ্ছে এই যে টাইডাল পাওয়ারটা হচ্ছে মোটামুটি প্রেডিক্টেবল, আপনার উইন্ড টারবাইন বলেন, এটা হচ্ছে কিন্তু মোটামুটি প্রেডিক্টেবল, যে হ্যাঁ আপনার তো স্রোত আসবেই যাবেই, এটা কিন্তু প্রেডিক্টেবল, এই জন্য কিন্তু এটা আপনার উইন্ড টারবাইনের চেয়ে মোটামুটি বেশি রিলায়েবল। এই জন্য দেখেন যে একটু যে আপনার কন্ট্রোলটা যদি আপনার হাতে আপনি আনতে পারেন, সেই চেষ্টা করার জন্য দেখেন ডাবল বেসিন সিস্টেম ইউজ করা হয়েছে। এই সিস্টেমটা কি দেখেন একটু লক্ষ্য করেন, উম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ফিগারটা কি দেখতে পাচ্ছেন, এই ছোট ফিগারটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাম, পাচ্ছি। আচ্ছা গুড। এখানে দেখেন কি হচ্ছে, পাওয়ার হাউসটা থাকে হচ্ছে আপনার দুটো বেসিনের মাঝে, ডাবল বেসিন, তার মানে হচ্ছে আপনার দুটো আপনার টেম্পোরারি রিজার্ভার। এই রিজার্ভার দুটোতে আপনার ইচ্ছাকৃতভাবে ওয়াটারের লেভেলটা বুঝছেন কম বেশি করে রাখা হয়, একটাতে বেশি রাখা হয় ওয়াটারের লেভেল সবসময়, একটাতে ওয়াটারের লেভেল কম রাখা হয়। তাহলে আপনি যখন এই যে এগুলোকে বলা হয় কি জানেন, এগুলোকে বলা হয় ডাইক, এই যে সাইডে দেখেছেন না, এই যে এগুলো এগুলো হচ্ছে ডাইক, এগুলো হচ্ছে আপনার ড্যামের মতো, এই যে এগুলো এগুলো ড্যাম ক্রিয়েট করে রাখা হয়, যে এগুলো হচ্ছে ডাইক। এটা দেখেন পাওয়ার হাউসটা মাঝে আছে, আবার দেখেন এটা হচ্ছে ইনলেট স্লুইস ভালভ, আর এটা হচ্ছে আউটলেট। মানে হচ্ছে কি আপনার যেটা হাই লেভেলের বেসিন, সেখানে কিন্তু আপনি সবসময় ওয়াটার লেভেলটা লো লেভেলের বেসিনের চেয়ে বেশি রাখছেন। তার মানে কি হবে, যখন আপনার কি এদিকে ফ্লো হবে পানিটা হাই লেভেল থেকে লো লেভেলে, তখনই আপনার কি হচ্ছে পাওয়ার হাউসের ইকুইপমেন্ট গুলো কাজ কাজ করছে, মানে হচ্ছে আপনার টারবাইন জেনারেটর কাজ করছে, পাওয়ার জেনারেট হচ্ছে। ঠিক আছে, এখন দেখেন কি করা হয় ব্যাপারটা, যে যখন আপনার জোয়ার আসে, যখন আপনার সি লেভেলের অনেক পানি আসে, তখন এই যে ইনলেট দেখেছেন না, ইনলেট ভালভের স্লুজটা, এটা ওপেন করে দেওয়া হয়। এটা ওপেন করে দিলে কি হবে বলেন তো, এই পানিটা আপনার হাই লেভেলের বেসিনে চলে যাবে। তাহলে আপনার ধরেন হাই লেভেলের যে বেসিনের পানির যে লেভেলটা সেটা আস্তে আস্তে বাড়ছে, বাড়ছে যখন আপনি একটা সাফিসিয়েন্ট লেভেল পর্যন্ত রিচ করলেন, তখন আপনি এটা অফ করে দিলেন। অফ করে দিয়ে তারপরে আপনি কি করলেন দেখেন, এটা কিন্তু ফাঁকা, এখানে কিন্তু এখনো আমরা কিছু আনিনি। আপনি যদি এখন এই যে এই পানিটাকে এদিক থেকে এদিকে ফ্লো করতে দেন, এখানে আপনি লেভেলটা বাড়িয়েছেন, তাহলে আপনার কি হচ্ছে, ফ্লো হচ্ছে এই পাশ থেকে হাই লেভেল থেকে লো লেভেলে যাচ্ছে। তাহলে আপনার কি হচ্ছে, এই পাশে পাওয়ার হাউসের এলিমেন্ট গুলো কাজ করছে, আর এখানে পাওয়ার জেনারেট হচ্ছে। এখন লো লেভেলের যে বেসিন, সেখানে আপনার ধরেন আবার এর লেভেলটা কিন্তু বাড়া শুরু হয়েছে, তাই না বলেন? আপনি যেহেতু এখান থেকে ওয়াটারটা পাস করছেন, এটাকে অফ করে দিয়েছেন, তাহলে ওয়াটার বাই ডিফল্ট এদিকে যাবে। তাহলে আপনি এর লেভেলটা বাড়া শুরু করবে না বলেন তো, এই পানির লেভেলটা বাড়া শুরু করবে। যখন আপনার এই পানির লেভেলটা বাড়া শুরু করবে, তখন আপনি এখানে পাওয়ার জেনারেট করতে পারছেন। কারণ আপনাকে কিন্তু সবসময় এই লেভেলটার চেয়ে এই লেভেলটা কম রাখতে হবে, তাহলে না পানির ফ্লোটা হবে। যখন আপনি দেখেন যে মোটামুটি দুটো সমান হয়ে যাচ্ছে, তখন তো আর পানি ফ্লো করবে না, কিন্তু আপনার ইলেকট্রিসিটি জেনারেট করতে হচ্ছে, তখন আপনি কি করবেন, এই ভাল্বটা খুলে দিবেন।
এই ভাবটা খুলে দিলে কি হবে, আপনার এই পানিটা বের হয়ে যাবে। তারপরে কি আবার 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 এদিক থেকে পানি ফ্লো হওয়া শুরু হবে। আবার আপনি ধরেন যে যখন মানে আপনার আবার আপনি পানি এখানে রিজার্ভ করতে পারেন। মানে ব্যাপারটা হচ্ছে কি যে আপনার মানে যে একটা স্টোরেজ সিস্টেম চলে আসলো এখানে। আপনার স্টোরেজ সিস্টেম মানে হচ্ছে আপনি এক বেসিন থেকে আরেক বেসিনের যে পানির ফ্লোটা সেটা আপনি এই স্টোরেজ সিস্টেমটাকে কন্ট্রোল করে কন্ট্রোল করতে পারছেন। অনেক সময় আবার কি করা হয় যে আপনার এই ধরনের মানে টাইডাল পাওয়ারে কিন্তু আপনার ইফিসিয়েন্সিটা খুব বেশি ভালো হয় না, আবার অনেক মানে ভারী স্ট্রাকচার লাগে। এই যেগুলো স্ট্রাকচার অনেক ভারী লাগে এটা সেট আপ করার জন্য। সেজন্য অনেক সময় আপনার কি করা হয়, পাম্প ইউজ করা হয়। পাম্প ইউজ করে ধরেন যে আপনার সমুদ্রের কোনো পানির ফ্লো নেই, পাম্প ইউজ করে এই যে এক পাশের বেসিনের লেভেল ওয়াটার লেভেল সবসময় হাই রাখা হয়। না আপনার সবসময় কি হচ্ছে যে পাম্প ইউজ করে পানিটা এখানে পাম্প করা হয়, এখানে পানি রিজার্ভে সবসময় বেশি রাখা যেন সবসময় কি আপনার মানে পানি ফ্লো হয় এবং কি হয় যেন আপনার এই পাওয়ার হাউসের এলিমেন্ট গুলো কাজ করে। এখন আমাকে বলেন তো যে এই যে টাইডাল পাওয়ার এটার অ্যাডভান্টেজ কি হতে পারে আর ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? বলেন এই দুটোই স্ট্রাকচার মোটামুটি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হতে পারে আমাকে একটু বলেন দেখি আপনারা। বলেন অ্যাডভান্টেজ গুলো বলেন, কথা বলেন, নাহলে কিন্তু আমি একজনকে ধরবো, এক এক করে ধরবো। সবাই কি ঘুমাচ্ছেন? না ম্যাম, না ম্যাম। আচ্ছা বলেন অ্যাডভান্টেজ কি হতে পারে, বুঝতে পারছেন যে আপনি যদি একবার এই স্ট্রাকচারটা তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার আর খরচ নেই, তাই না? মানে যেটা হচ্ছে ফ্রি অফ কস্ট, আপনি আপনি এটা মানে ইউজ করতে পারবেন যে আপনার আর কোনো মানে ফুয়েল তৈরি করার করতে জেনারেটর রান করতে এগুলোতে কোনো খরচ নাই, ফ্রি। তারপরে হচ্ছে কি যে এটা মোটামুটি আমি বলেছি যে উইন্ড টারবাইন যেটা উইন্ডের ফ্লোটা যেটা প্রেডিক্টেবল না, কিন্তু আপনার স্টোরটা হচ্ছে প্রেডিক্টেবল। আপনি জানেন যে হ্যাঁ দিনে অ্যাটলিস্ট কিছু না কিছু সময় আপনার স্টোরটা আসবেই। আর কি হতে পারে বলেন? রিনিউয়েবল এনার্জি, ক্লিন এনার্জি, কোনো পলিউশন নাই, কিছু নেই, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিশন নেই, কিছু নেই, তাই না? এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যে কি হয় বলেন তো? ডিসঅ্যাডভান্টেজ বলেন দেখি, এটা বলেন, আমি বলেছি অলরেডি তাও আবার বলেন, বলেন। কথা বলবেন না আমার সাথে নাকি? ম্যাম, টাইম ডিপেন্ডেন্ট এন্ড টাইড ডিপেন্ডেন্ট। হ্যাঁ কিছুটা ডিপেন্ডেন্সি থেকেই যাচ্ছে, তাই না? আবার ধরেন সব লোকেশনে কিন্তু আপনি এটা প্লেস করতে পারবেন না। আপনার লোকেশন, আপনি বড় বড় ব্যারেজ তৈরি করবেন, এখানে লোকেশনটা আপনার সুইটেবল হতে হবে। তারপরে হচ্ছে যে আপনার ক্যাপিটাল কস্টটা তো আমাদের জন্য অনেক প্রবলেম। বলেন বাবা, শুনিনি আমি। ম্যাম এস্টাবলিশন কস্ট অনেক বেশি আর কি, জি মানে আপনার হ্যাঁ ইনিশিয়াল কস্ট অনেক বেশি। ইনিশিয়াল কস্ট এটা আর কি। জি আবার হচ্ছে সি ওয়াটার যেটা বললাম যে আপনার অনেক করোসিভ হয়, এই যে স্ট্রাকচার গুলোকে ক্ষয় করে, বুঝছেন? টারবাইনের ব্লেডকে ক্ষয় করে, এগুলো স্ট্রাকচার গুলোকে ক্ষয় করে। আবার ধরেন একটা ব্যাপার হয় সেটা হচ্ছে কি জানেন, সেডিমেন্টেশন। সেডিমেন্টেশনটা মনে আছে আপনাদের? সেডিমেন্টেশনটা কি এখানে তলানি পড়ে অনেক সময়, এই বেসিনে তলানি পড়ে, তখন একটা ঝামেলা, আপনাকে ওগুলো আবার ক্লিয়ার করতে হয়। তলানি পড়লে তো আপনার ওয়াটার লেভেলটা ঠিক মতো থাকবে না, অর্ধেকই আপনার ওই যে পলি দিয়ে ভরে যাবে। তারপর হচ্ছে আপনার ধরেন আপনি একটা জায়গা ব্লক করছেন সমুদ্রের পাশে একটা উপকূলে, সেখানে আপনার কি যে ধরেন যেটা ধরেন সামুদ্রিক প্রাণীর ক্ষয়ক্ষতি হতে পারে। আবার ধরেন কিছু যেগুলো আপনার ধরেন বোট টোট চলে এগুলোতে বা শিপ চলে, এগুলোতে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। এই ব্যাপারটা হচ্ছে তাই। ঠিক আছে, এখন একটা একটা ভিডিও দেখেন, তারপরে আমি অন্য কিছু পড়াবো। আচ্ছা একটু পরে তাহলে আর একটু শেষ করে তারপরে একবারে ভিডিও দেখাবো দুটো। ঠিক আছে, আমি ইয়াতে যাই। এখানে কিছু অ্যাডভান্টেজ লেখা আছে, ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এখানে লেখা নেই, আমি কিন্তু মুখে মুখে বলেছি। ঠিক আছে, আচ্ছা দেখেন এবার আসেন হচ্ছে আপনার এটা একটু টপিকটা দেখেন, ফিউচার পাওয়ার। এখানে কি লেখা আছে? গ্রিন হাইড্রোজেন। এখন হাইড্রোজেন আবার কিভাবে গ্রিন হয় বলেন তো আমাকে, কেউ একজন বলতে পারেন নাকি? হাইড্রোজেন যে গ্যাস, এই হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস তো সবাই চেনেন তাই না? মানে সবাই তো এই টার্মটা মানে একদমই খুবই সবাই পরিচিত হাইড্রোজেনের সাথে। এখন হাইড্রোজেন হচ্ছে কি, আপনি জানেন যে হাইড্রোজেন পরমাণুতে কিন্তু মাত্র একটা প্রোটন একটা একটা সরি একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে, তাই না? এটা কিন্তু আপনার এটা এমন একটা পরমাণু যেটা হচ্ছে কি আপনার যে মানে ফ্রি থাকে না, সে সব সময় চায় কারো না কারোর সাথে বন্ড তৈরি করতে। আপনারা কেমিস্ট্রিতে পড়েছেন এইচএসসি তে একটা ওই যে জৈব যৌগ ছিল মনে আছে আপনার, যে হাইড্রোজেনের সাথে কার্বনের যে বন্ড, মনে আছে? এটা পরে একদম মাথা শেষ হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের?
জি ম্যাম মনে আছে। হাইড্রোজেনের সাথে আমরা সবসময় পানি, ঝাপসা মনে আছে, জি ঝাপসা ভাবে মনে আছে। ঝাপসা ঝাপসা মনে থাকলেই হবে, মানে আমি বলতে চাচ্ছি হাইড্রোজেন হচ্ছে একটা কি, যে ও সব সময় সবার সাথে মিশতে চায়, সবার সাথে বন্ড তৈরি করতে চায়। ও খুবই মিশুক। হ্যাঁ খুবই মিশুক। ঠিক আছে, খুবই মিশুক, বন্ড তৈরি করতে চায়। এখন ধরেন সে কখনো ফ্রি তাকে পাওয়া যায় না, সবসময় এনগেজড। ঠিক আছে, এখন সেটা সেটা আপনার অক্সিজেনের সাথে হোক, কার্বনের সাথে হোক, আপনি কিন্তু কখনো তাকে ফ্রি পাবেন না। কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে যে আপনার শুধু যে হাইড্রোজেন, তার অ্যাপ্লিকেশন হচ্ছে প্রচুর প্রচুর অ্যাপ্লিকেশন। মানে আপনি ধরেন যে হাইড্রোজেন ইউজ করে আপনি অয়েল রিফাইন করতে পারেন, বিভিন্ন গ্যাস, অ্যামোনিয়া, তারপরে ধরেন মিথানল, তারপরে হচ্ছে এগুলো গ্যাস প্রোডাকশনের জন্য। তারপরে ধরেন যে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, স্টিল ইন্ডাস্ট্রি বলেন, তারপরে ধরেন যে আয়রন ইন্ডাস্ট্রি, এগুলো ইন্ডাস্ট্রিতে আপনার হাইড্রোজেনের অ্যাপ্লিকেশনটা প্রচুর। এখন যখনই আপনি হাইড্রোজেন তৈরি করতে চান, হাইড্রোজেন তৈরি হতো আগে কিভাবে জানেন? অনেক আগে হাইড্রোজেন তৈরি হতো হচ্ছে আপনার গ্যাসিফিকেশন একটা প্রসেস আছে, সেখানে আপনার কি করা হতো বুঝছেন, যে ওই যে ন্যাচারাল গ্যাস থেকে আসলে হাইড্রোজেনটা তৈরি করা হতো। ন্যাচারাল গ্যাস, যেটা ন্যাচারাল গ্যাসের সাথে আপনার দেখা গিয়েছে স্টিমটা খুবই মানে রিয়াক্ট করে আপনার কার্বন ডাই অক্সাইডটাকে আলাদা করে হাইড্রোজেনটা আলাদা করে ফেলে। এই হাইড্রোজেনটা পরে কাজে লাগানো হতো। মানে আপনার মোট কথা হচ্ছে হাইড্রোজেন তৈরি করতে হলে, যে হাইড্রোজেন যে অ্যাপ্লিকেশন, সেগুলোর ওই ডিমান্ডটাকে আপনার ফুলফিল করতে হলে, হাইড্রোজেনকে তৈরি করতে হলে আপনার প্রচুর হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মানে অলমোস্ট ধরেন যে 900 মেট্রিক টনের মতো ইয়ারলি এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আপনার নির্গত হতো। এই যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হতো আপনার শুধুমাত্র অক্সিজেনটাকে তৈরি করতে। ধরেন বিভিন্ন গ্যাস থেকে যে আপনি কার্বন আর হাইড্রোজেন যে আলাদা করছেন, সেটার প্রসেসে এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টকে, বুঝতেই পারছেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিশন মানে হচ্ছে অনেক পলিউটেড করতো এনভায়রনমেন্টকে। এখন এই অক্সিজেনটাকে রিপ্লেস করা হচ্ছে, বুঝছেন, হাইড্রোজেনকে রিপ্লেস করা হচ্ছে, আমরা বলছি এখন গ্রিন হাইড্রোজেন। তার মানে কি বলেন? এই হাইড্রোজেনটা তৈরি করা হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে। হাইড্রোজেন কিন্তু আপনার কোনো পাওয়ার সোর্স না, সে শুধু একটা মানে বাহক, ক্যারিয়ার। সে শুধু আপনার সোর্সটাকে ক্যারি করে নিয়ে যায়, পাওয়ার সোর্স এনার্জিকে ক্যারি করে। এই যে হাইড্রোজেনটা তৈরি করা হচ্ছে রিনিউয়েবল এনার্জি থেকে। কিভাবে বলেন তো? আপনি ধরেন যে একটা সোলার ফটোভোল্টাইক সেল ইউজ করে ইলেকট্রিসিটি জেনারেট করলেন, বা উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট থেকে বা টাইডাল পাওয়ার প্ল্যান্ট থেকে, মানে মোট কথা রিনিউয়েবল এনার্জি হচ্ছে আপনার সোর্স, সেখান থেকে আপনি ইলেকট্রিসিটি জেনারেট করছেন। এই ইলেকট্রিসিটিটা আপনি ইউজ করছেন কিসের জন্য? হাইড্রোজেনকে আলাদা করতে। কিভাবে? ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া। আপনি ইলেকট্রোলাইসিস পড়েছেন না? ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াটা কি বলেন তো আমাকে? ছোটবেলায় যে পড়েছিলেন, কারো কি মনে আছে? ইলেকট্রোলাইসিসটা ছিল হচ্ছে আপনার, আপনি ইলেকট্রিসিটি ইউজ করে কোনো একটা ম্যাটেরিয়ালের কি করবেন, কেমিক্যাল চেঞ্জ করবেন। আপনারা পড়েছেন না ওটা? ওই যে ধরেন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে কপার পাত ডুবালেন, তারপরে হচ্ছে কি আপনি ইলেকট্রিসিটি মানে একটা ভোল্টেজ সাপ্লাই দিলেন, এক জায়গায় কি হলো, আপনার অ্যানোড ক্যাথোডে আপনার পজিটিভ আয়ন একটাতে অ্যাকুমুলেট হলো, একটাতে নেগেটিভ আয়ন অ্যাকুমুলেট হলো। মনে আছে আপনাদের এগুলো? ছোটবেলায় পড়েছিলেন। ওরকম একটা প্রসেসের মাধ্যমে আপনি কি করলেন, ওই যে রিনিউয়েবল এনার্জি থেকে যে ইলেকট্রিসিটি তৈরি হলো, ওই ইলেকট্রিসিটিটা কাজে লাগাচ্ছেন কিসের জন্য? ওয়াটার থেকে হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা করতে। দেখেন এখানে দেয়া আছে। আপনি যদি অনেক ধরেন, আপনার একটা সময় আপনি দেখলেন যে অনেক পরিমাণে আপনার ধরেন সানলাইট বা অনেক পরিমাণে বাতাস বা অনেক পরিমাণে স্রোত, আপনার এক্সেস কিছু রিনিউয়েবল এনার্জি ইউজ হচ্ছে, সেই এনার্জিটাকে আপনি তৈরি হচ্ছে, এক্সেস এনার্জি তৈরি, সেটাকে আপনি নষ্ট না করে কি করলেন, ইলেকট্রোলাইসিস প্রসেসের মধ্যে দিয়ে পাস করালে আপনার কি হচ্ছে, হাইড্রোজেন অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে। এই যে হাইড্রোজেনটা, পরে আপনি হাইড্রোজেন যেগুলো আপনার এক্সেস হলো, সেটাকে আপনি স্টোর করতে পারেন। আবার কিছু হাইড্রোজেনকে আপনি পাঠাতে পারেন হচ্ছে আপনার, যেগুলো সে অ্যাপ্লিকেশন, আমি বললাম যে অ্যাপ্লিকেশন গুলো আছে, এটা ধরেন আপনার ইন্ডাস্ট্রিতে হতে পারে, তারপরে ধরেন যে যেগুলো বললাম যে গ্যাস তৈরি করতে বিভিন্ন গ্যাস গ্রিডে কানেক্ট করতে পারেন। আবার একটা মেইন যেটা আপনার হাইড্রোজেনের এখন অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কি ফুয়েল সেল তৈরি করা। ফুয়েল সেল দিয়ে কিন্তু আপনার এখন কিছু কার তৈরি হয়েছে, আপনারা তো জানেন না, ইলেকট্রিক কারের একটা পোর্শন মানে একটা সেগমেন্ট হচ্ছে আপনার ফুয়েল সেল ইউজ করে ওরা, সেখানে আপনার হাইড্রোজেন লাগে, বুঝছেন? এগুলো অ্যাপ্লিকেশন আপনি সার্ভ করছেন। তার মানে হচ্ছে আপনি যে আগে যে হাইড্রোজেনটা তৈরি করতেন অনেক কাহিনী করে, যে ধরেন ন্যাচারাল গ্যাসের সাথে
স্টিমকে রিয়াক্ট করাতেন হাই টেম্পারেচারে, সেখান থেকে আপনার অনেক কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হতো, সেইটা আর করছেন না। যেই হাইড্রোজেনটা আপনি পাচ্ছেন সেটাকে আমরা বলছি গ্রিন হাইড্রোজেন। ব্যাপারটা বুঝছেন? যে আপনার তাহলে সুবিধাটা কি হলো বলেন তো? আপনার এতগুলো যে ইমিশন হচ্ছিল বছরের পর বছর, সেগুলা হচ্ছে কমে যাচ্ছে। আমি সেদিন দেখলাম একটা ভিডিওতে, আপনার টাটা স্টিল ইন্ডাস্ট্রি যারা, ওরা এখন সম্পূর্ণটাই হচ্ছে আপনার হাইড্রোজেন যারা তৈরি করতে, যে পারপাসে স্টিল তৈরি করতে যে হাইড্রোজেন লাগে সেটা পুরোটাই আপনার তৈরি করে হচ্ছে ওরা গ্রিন হাইড্রোজেন দিয়ে। হাইড্রোজেনটা তৈরি করে হচ্ছে ওরা মানে গ্রিন হাইড্রোজেনটা ইউজ করে। হাইড্রোজেন তৈরি করতে ওরা কোনোভাবেই আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিট করে না। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন প্রসেস, পাওয়ার টু হাইড্রোজেন টু পাওয়ার। এই কথাটা মানে কি বুঝছেন? পাওয়ার থেকে আপনি হাইড্রোজেনকে আলাদা করলেন, হাইড্রোজেনটা আবার পরবর্তীতে আবার পাওয়ার তৈরি করার কাজে ব্যবহার করছেন। এবং হাইড্রোজেন শুধুমাত্র আপনি এই যে এগুলো ফুয়েল সেল গ্যাস এগুলোতেই আপনার হচ্ছে না, আরো কিন্তু কাজ আছে। আপনি যদি একটা ধরেন একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে আপনার কাছে, আপনি সেখানে আগে ন্যাচারাল গ্যাস দিয়ে পুরো পাওয়ার জেনারেট করতেন, সেখানে যদি আপনি এখন ন্যাচারাল গ্যাসের সাথে যদি কিছু হাইড্রোজেন মিক্স করেন, তাহলে কিন্তু আপনার যেটা এমিশন সেটা অনেক কমে যাবে। ধরেন এরকম রেশিওতে করা হয় সাধারণত, আপনার ধরেন 30% হাইড্রোজেন 70% ন্যাচারাল গ্যাস, তাহলে আপনার যেগুলো আমাদের মানে গ্রিন হাউস গ্যাস ছিল সেগুলোর ইমিশনটা অনেক কমে যাবে। আমাদের ওয়ার্ল্ডটা যে ধরেন নষ্ট হয়ে যাচ্ছে এখন, এনভায়রনমেন্টটা পলিউটেড হয়ে যাচ্ছে, ওই পলিউশনের লেভেলটা আপনি কমিয়ে ফেলতে পারছেন। ঠিক আছে, এখানে দেখেন দেখাচ্ছে হচ্ছে যে বিভিন্ন রিনিউয়েবল এনার্জি থেকে আপনি এই ইলেকট্রিক কারেন্টটাকে ইউজ করছেন ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াতে। সেখান থেকে আপনি কি করছেন, যেই আপনি হাইড্রোজেন গুলো তৈরি করছেন এক্সেস হলে সেগুলো কি হচ্ছে আপনার জমা হচ্ছে, কিছু হাইড্রোজেন যাচ্ছে হচ্ছে আপনার ওই যে মিথেনেশন, দেখেন মিথানল তৈরি করতে কিছু গ্যাস গ্রিডে যাচ্ছে, আবার হচ্ছে বায়োমাস থেকেও আপনি হাইড্রোজেন তৈরি করতে পাচ্ছেন, বায়োমাস থেকে কোনোভাবে প্রসেস করে। আবার হচ্ছে আপনি অনেক সময় হাইড্রোজেন ইম্পোর্ট করা হয় বিদেশ থেকে, আবার যে হাইড্রোজেনটা আপনি তৈরি করলেন যে এটা পুরোটা আপনার হাইড্রোজেনের লেভেলটা, এটা আপনি কি করছেন, অনেক সময় আপনার কোনো মানে ধরেন হাউসের পারপাসে ইউজ করতে পারেন, হিটিং এর পারপাসেও হাইড্রোজেন ইউজ করা হয়। ঠিক আছে, আবার দেখেন এখানে কি হচ্ছে, ট্রান্সপোর্টেশন সেক্টরে আপনার যেটা সবচেয়ে বেশি, যেখানে আপনার কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিশন হয়, সেই সেক্টরে আপনি ইউজ করতে পারেন। ফুয়েল সেলে ইউজ করতে পারেন, ইলেকট্রিক ভেহিকেলে ফুয়েল সেল যেখানে, সেখানে আপনার মানে হাইড্রোজেন লাগেই। ঠিক আছে, তাহলে এখন ধরেন যে এগুলোর অ্যাপ্লিকেশনে আপনার যেগুলো আগে প্রবলেম হতো সেই প্রবলেমটা আপনি ওভারকাম করছেন, এই জন্য হাইড্রোজেনটাকে আপনি বলছেন এখন গ্রিন হাইড্রোজেন। এখানে এটা আপনাদের ছিল না, আমি একটু এখানে অ্যাড করেছি ফুয়েল সেলের কাজটা আমি একটু বলতে চাচ্ছি, সেটা একটু শোনেন মনোযোগ দিয়ে। দেখেন ফুয়েল সেল এরকম একটা স্ট্রাকচারে তৈরি করা হয়। ঠিক আছে, এখানে দেখেন এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। আপনার এখানে হাইড্রোজেন গ্যাস, এখানে অক্সিজেন গ্যাস প্রথমে ভরা হয়, তারপরে কি করা হয় বলেন। দেখেন এই যে হাইড্রোজেন গ্যাস থেকে, এই হাইড্রোজেনটা কিন্তু আপনার দরকার ফুয়েল সেলে। এই যে বললাম যে হাইড্রোজেনটা আপনি যে গ্রিন এনার্জি থেকে ইলেকট্রিক কারেন্টটা ইউজ করে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেনটাকে যে আলাদা করছেন, হাইড্রোজেনটা আপনি এখানে মানে অ্যানোডে ভরতে হবে। বড় বড় দেশে ধরেন ইউকে, তারপরে ধরেন ইউএসএ, এখানে কিন্তু এখন আপনারা দেখবেন যে হাইড্রোজেন স্টেশন থাকে, ইন্ডিয়াতেও চলে আসছে অলমোস্ট। ওখানে আপনার কি করা হয়, আপনি যখন গাড়ি নিয়ে যান, যেরকম আমরা গ্যাস নেই তেল নেই, ওখানে আপনার হাইড্রোজেন রিফুয়েল করে মানে ভরে দেয় আপনার গাড়িতে। ঠিক আছে, এরকম ব্যাপারটা হচ্ছে। এখন দেখেন এখানে কি অ্যানোড ক্যাথোডে হাইড্রোজেন অক্সিজেন দেয়া হচ্ছে, এখানে মাঝখানে একটা ক্যাটালিস্ট থাকে। ঠিক আছে, এই ক্যাটালিস্টের কাজ হচ্ছে আপনার হাইড্রোজেন থেকে আপনার কি করে, সে আপনার ওই যে প্রোটন আর ইলেকট্রনটাকে আলাদা করে। ঠিক আছে, প্রোটন আর ইলেকট্রনটাকে সে আলাদা করে। এই যে ইলেকট্রোলাইট দেখছেন না, ইলেকট্রোলাইট, এখানে এটাকে এমন ভাবে তৈরি করা হয় যেন এই পাশে শুধুমাত্র সে পজিটিভ আয়নকে অ্যাট্রাক্ট করে। এই পাশে আপনার ইলেকট্রোলাইটটাকে এমন ভাবে তৈরি করা হয়, এটা একটা ম্যাটেরিয়াল যে শুধুমাত্র পজিটিভ আয়নকে এখানে সে অ্যাট্রাক্ট করতে পারবে, এখানে এদিকে শুধুমাত্র পজিটিভ আয়ন যাবে। এখন হাইড্রোজেনকে আপনি ভেঙে কি পাচ্ছেন, ইলেকট্রন আর কি প্রোটন পাচ্ছেন। এই যে প্রোটনটা এখানে আপনার প্রোটনটা কিন্তু এখানে পজিটিভ, এই প্রোটনটা শুধুমাত্র সে এখানে নিতে পারবে। এবং এখানে আপনার বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে হচ্ছে পানি। তাহলে আপনার এই প্রসেসটাতে কি করা হচ্ছে, যে এই ক্যাটালিস্টটা কি করা হয়, ক্যাটালিস্টটা আপনার এই হাইড্রোজেন থেকে আপনার ইলেকট্রন প্রোটনটাকে আলাদা করে। আলাদা করার পর এই প্রোটনটা যায় হচ্ছে আপনার এখানে, এই প্রোটনটা এখন ইজিলি এখানে চলে যেতে পারে ইলেকট্রোলাইট যে ম্যাটেরিয়ালটা সেখানে। কিন্তু ইলেকট্রনটা কি হয় জানেন, ইলেকট্রনটা চায় হচ্ছে কি যে আপনার আলটিমেটলি এখানে যেতে চায়। কেন বলেন তো, কারণ এখানে আপনার হাইড্রোজেন আলটিমেটলি এখানে আসতে হবে, এই হাইড্রোজেনটাকে এই প্রসেসটা পার করে এখানে পুরো হাইড্রোজেন আসতে হবে।
কিন্তু সে পুরোটা আসতে পারবে না, তাকে এই যে ইলেকট্রোলাইট এই ফেজটাকে পাস করতে হলে তাকে শুধুমাত্র আগে পজিটিভ মানে প্রোটনটাকে নিয়ে আসতে হবে, কিন্তু ইলেকট্রনটাও এখানে আসতে চায়, কারণ আলটিমেটলি আপনার হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখানে পানিটাকে আপনার মানে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করতে হবে। ঠিক আছে, এখন কি হয় দেখেন, এই যে ইলেকট্রনটা ওইদিকে যখন আসতে চায় তখন আপনার সিম্পলি কি করা হয়, এখানে একটা ওয়্যার ডি কানেকশন দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তখন আপনার কি হয় যে এই যে যেহেতু আপনার কি হচ্ছে এখানে হচ্ছে ইলেকট্রনের ফ্লোটাই হচ্ছে কি আপনার কারেন্ট, এই যে ইলেকট্রনের ফ্লো আপনি যদি এখানে তার দিয়ে কানেক্ট করে দেন তখন দেখবেন যে আলটিমেটলি এখানে হাইড্রোজেন প্রথমে যদি হাইড্রোজেনের প্রোটনটা আসে তারপরে হচ্ছে আপনার ইলেকট্রনটা আসে, আলটিমেটলি এখানে হাইড্রোজেনই তৈরি হয়, হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয়, যেভাবে দেখেন হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয়, এই যে H প্লাস আয়নটা প্রথমে এখানে আসে, তারপরে ওরা কি হয় যে আপনার এই ইলেকট্রনটা আপনি যদি এই ওয়্যারটা না ইউজ করেন তাহলে সেটা কিন্তু পাস করতে পারবে না, কারণ এটা হচ্ছে আপনার শুধুমাত্র পজিটিভ আয়নকে পাস করতে দিবে ইলেকট্রোলাইটটা। এই যে আপনার এখানে কারেন্টটা ফ্লো হলো, এটাই হচ্ছে আপনার ফুয়েল সেলের আউটপুটটা, এটাই হচ্ছে পাওয়ার আউটপুটটা। এই যে ইলেকট্রিক কারেন্ট তৈরি হলো একটা ইলেকট্রনের ফ্লোর কারণে যে কারেন্ট, এটাই হচ্ছে আপনার আউটপুটটা। কিন্তু এখানে অনেক প্রবলেম আছে ফুয়েল সেলে। ফুয়েল সেলের প্রবলেমটা হচ্ছে কি, আপনার মেইন প্রবলেম হচ্ছে এখানে প্রচুর হিট ডিসিপেশন হয়। আর এই যে আমি যে ক্যাটালিস্ট বলছি, ক্যাটালিস্টটা হচ্ছে একটা প্রভাবক, জানেন এটা এটা আসলে প্লাটিনামের তৈরি হয় এই ম্যাটেরিয়ালটা। এটা প্লাটিনামের তৈরি হওয়ার কারণে এটা অনেক এক্সপেন্সিভ, বুঝতে পারছেন, যেটা এফোর্ড করা সম্ভব হয় না। ইলেকট্রিক কারে কিন্তু অনেকগুলো ভাগ আছে, এবং মেইন এই যে ফুয়েল সেলের অ্যাপ্লিকেশন আপনার এগুলো ইলেকট্রিক কারে মানে ইউজ করা হয়। সেটা কি আপনার যে আপনি যে ইলেকট্রিক কার এখন পর্যন্ত আপনার পুরো ওয়ার্ল্ডে মাত্র ধরেন 18 থেকে 18,500 পর্যন্ত আসছে, কিন্তু আপনার অন্য যেগুলো ইলেকট্রিক কার যেগুলো ব্যাটারি চালিত সেগুলো কিন্তু অলমোস্ট আপনার মানে 8 বিলিয়নের কাছাকাছি 8 মিলিয়নের কাছাকাছি চলে আসছে। কিন্তু আপনার এই যে ফুয়েল সেল ইউজ করে যে ইলেকট্রিক কারগুলো সেগুলো কিন্তু এখনো এই পর্যন্ত রিচ করতে পারেনি কারণ হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার অনেক বেশি হিট তৈরি করে। আবার এটার জন্য যে আপনার মানে ইনফ্রাস্ট্রাকচারটা লাগবে কারের, সেটা মানে ডিফারেন্ট, যদিও তৈরি হয়নি, হয়েছে অনেক, কিন্তু অনেক কস্টলি। নর্মাল যেগুলো কার ধরেন, যেগুলো আপনার মানে আমরা যেগুলো ইউজ করি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের কার, সেটার তুলনায় আপনার ইলেকট্রিক কার এগুলোর তুলনায় আপনার হাইড্রোজেন ফুয়েল সেল ইউজ করে যেটা তৈরি করা সেটা আরো বেশি কস্টলি। এখন আপনি কেন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন বাদ দিয়ে এখানে চলে আসছেন? ইলেকট্রোকেমিক্যাল প্রসেসে আপনি যখন চলাইবেন তখন আপনার ইফিসিয়েন্সিটা অনেক বেড়ে যাবে। আপনি নর্মাল একটা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন যেটা দিয়ে কার মুভ করান সেটা দিয়ে আপনার ধরেন 20 থেকে 25% পর্যন্ত ইফিসিয়েন্সি আসতে পারে, কিন্তু যে ফুয়েল সেল ইউজ করে আপনি যে কারটা তৈরি করবেন, যে কারটা আপনি ফুয়েল সেলে রান করবেন, সেখানে আপনার যেহেতু ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের মাধ্যমে রান করাচ্ছেন তার মানে হচ্ছে কি আপনার প্রচুর ইফিসিয়েন্ট হবে, সেটা আগের তুলনায় আপনার ধরেন অলমোস্ট ডাবল। এই জন্য কিন্তু এটা এখন চলে আসে। আর এখন তো আপনার হাইড্রোজেন ফুয়েল সেলের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, আপনার কারের স্ট্রাকচারটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে, কারণ হচ্ছে কিন্তু আপনি হাইড্রোজেন সব জায়গায় রাখতে পারবেন না। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এই জন্য হচ্ছে আপনার গবেষণা হচ্ছে, আপনার সলিউশন বের হচ্ছে, প্রবলেম হচ্ছে, সলিউশন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ধরেন যেগুলো কোম্পানি এই ফুয়েল সেল নিয়ে কাজ করেছে তারা এখন ওই আগের জায়গায় স্টাক হয়ে আছে, যে প্রবলেমগুলো ওভারকাম হচ্ছে না। ট্রাই করা হচ্ছে আরো, যেহেতু আমাদের মানে গ্রিন হাইড্রোজেন এখানে ইউজ করা হচ্ছে, এই জন্য করার চেষ্টা করা হচ্ছে। আশা করি এটা আস্তে আস্তে আপনার আরো ডেভেলপমেন্ট হবে এই ব্যাপারটাতে। এই দেখেন এখানে একটা কি দেখানো হয়েছে, এই দেখেন সোলার ফটোভোল্টাইক সেল থেকে দেখেন কি করা হচ্ছে, যেটা পাওয়ার ইলেকট্রিক কারেন্ট তৈরি করা হলো সেটাকে আপনার ওই যে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেনটাকে সেপারেট করা হচ্ছে, ওই হাইড্রোজেনটাকে আবার স্টোর করা হচ্ছে, হাইড্রোজেনটা দেখেন ডিস্ট্রিবিউট করা হচ্ছে করে, দেখেন এই যে বললাম না পাম্পে হাইড্রোজেনটা এখানে পাঠানো হচ্ছে। এই হাইড্রোজেনটা কি হচ্ছে দেখেন, এই যে ফুয়েল সেলে দেওয়া হচ্ছে, ফুয়েল সেলে সাপ্লাই দেওয়া হচ্ছে, ফুয়েল সেলের যে আউটপুটটা সেটা হচ্ছে আপনার আবার যে ইলেকট্রিক কারেন্ট প্রডিউস করছে, মানে আপনার যে কারের যে ইঞ্জিনটাকে রান করানোর জন্য যেটা, সেটা আপনি এখানে আরো বিভিন্ন কনভার্টার ইউজ করতে পারেন। আপনার যে ডিসি লেভেল আউটপুটটাকে পাচ্ছেন এই যে ফুয়েল সেল থেকে, সেটাকে আপনি বিভিন্ন কনভার্টারের মাধ্যমে লেভেল চেঞ্জ করতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুসারে। এসি থেকে ডিসি থেকে এসি করতে পারেন, ডিসি থেকে ডিসি লেভেল আনতে পারেন, এটা আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি চেঞ্জ করতে পারেন। এই কনভার্টারগুলোর অ্যাপ্লিকেশনও অনেক বাড়ছে এখন, কনভার্টারগুলোর ডিজাইন কিভাবে আপনার ইফিশিয়েন্ট হয়, কিভাবে কস্ট ইফেক্টিভ হয়, এগুলো অনেক কিছু অ্যাপ্লিকেশন আস্তে আস্তে বাড়ছে।
এখানে দেখেন একটা কম্পারিজন টেবিল দেখানো হয়েছে যে আপনি এনার্জি যে স্টোর করে রাখার চেষ্টা করছেন এবং এনার্জি স্টোর করে রাখার বিভিন্ন প্রসেস, তার মধ্যে কোনটা ধরেন কেমন ইফিশিয়েন্ট, কোনটার আপনার ডিসচার্জ টাইম কম, কোনটার হচ্ছে আপনার স্টোরেজ ক্যাপাসিটি কেমন, এগুলোর উপর ডিপেন্ড করে একটা দেখেন এখানে টেবিল আঁকা হয়েছে, কম্পারিজন টেবিল। এখানে ইফিসিয়েন্সি কিন্তু দেখেন হাইড্রোজেন সেলের অনেক কম। কেন কম বলেন তো? হাইড্রোজেন সেলের ইফিসিয়েন্সিটা কমে যায় কারণ হচ্ছে আপনি অনেকগুলো লেভেল চেঞ্জ করলেন। আপনার রিনিউয়েবল এনার্জি সোর্স ছিল, সেখান থেকে আপনি কি করে ইলেকট্রোলাইসিস প্রসেসের মধ্যে গেলেন, সেখান থেকে আবার কি করলেন, ধরেন আপনার সেই ইলেকট্রোলাইসিস প্রসেসের মাধ্যমে যে হাইড্রোজেনটা হলো সেটাকে আবার আপনার কম্প্রেস করতে হয়, মানে লিকুইডিফাই করতে হয়, সেটাকে আবার ট্রান্সপোর্ট করতে হয়, তারপর আবার ফিলিং করতে হয় ফিলিং স্টেশনে, সেখান থেকে আবার আপনার কি করতে হয়, ফুয়েল সেলে পাঠাতে হয়, তারপর ইলেকট্রিক মোটরটাকে সেই ফুয়েল সেল যে ইলেকট্রিক্যাল কারেন্টটা হয় সেটা কাজ করায়। এই জন্য আপনার কি হয় ব্যাপারটা যে ইফিসিয়েন্সিটা অনেক ফল করে, কারণ অনেকগুলো যতগুলো স্টেজ তত বেশি আপনার ইফিসিয়েন্সি ফল করতে করতে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা এখনো মানে লিমিটেড হয়ে যাচ্ছে এটার। এখানে দেখেন যে এই জিনিসটা হচ্ছে স্যারের, আমাদের তাসকিন স্যারের, উনি একটা পেপার করেছেন। পেপারটা আপনারা সাইহাবে দেখবেন খুঁজে, এই যে এখানে এটা দিয়ে সার্চ দিলেই পাবেন। এখানে স্যার দেখিয়েছেন যে আপনার নর্মাল যেগুলো আমরা কনভেনশনাল ওয়েতে একটা গ্রামে যে পাওয়ারটা জেনারেট করি, কনভেনশনাল যেগুলো আমরা ওয়েতে পাওয়া, ডিজেল ইঞ্জিন বা যে কোনো উপায়ে, যেখানে ধরেন যে গ্রিড কানেক্টেড না, ন্যাশনাল গ্রিড কানেক্টেড না, এরকম অনেকগুলো রিমোট এরিয়া আছে আমাদের দেশে, ওখানকার যে ভিলেজগুলো, সেখানে যদি আমরা পাওয়ার জেনারেট করি, তাহলে আপনার কনভেনশনাল ওয়েতে যেই পাওয়ারটা জেনারেট হচ্ছে, সেটা সোলার ফটোভোল্টাইক সেল যদি আপনি শুধু ইউজ করেন, কিংবা ধরেন যে ডিজেল ইঞ্জিন ইউজ করলেন, সেখানে যে পাওয়ারের যে কস্টটা, তার তুলনায় আপনি যদি ফুয়েল সেলের সাথে ফুয়েল মানে ফটোভোল্টাইকের সাথে ফুয়েল সেল যদি আপনি ইউজ করেন, ফটোভোল্টাইকের যে কারেন্ট সেখান থেকে আপনি হাইড্রোজেন আলাদা করে যদি ফুয়েল সেল কাজে লাগাতে পারেন, তাহলে আপনার কি খরচটা অনেক কমে যায়। এখানে ইয়ারলি এস্টিমেশনটা দেখেন এখানে দেওয়া আছে, এটার তুলনায় মোটামুটি 2000 সামথিং কস্ট কমে যায়। এখন এটা খুব ডিফিকাল্ট, বুঝছেন, এটা ইমপ্লিমেন্ট করা অনেক ডিফিকাল্ট, এই যে হাইড্রোজেন স্টোর করা এগুলো অনেক ডিফিকাল্ট ফুয়েল সেলের কাজ করার জন্য। তারপরে এখন ধরেন এটা নিয়ে কাজ হচ্ছে, যতটুকু ডেভেলপমেন্ট পসিবল ততটুকু তো হবে ইনশাল্লাহ। আশা করি যে ধরেন যে ফিউচারে এই যে হাইড্রোজেন, যেই গ্রিন হাইড্রোজেন, সেটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের মানে ওয়ার্ল্ডটা আরো বেশি গ্রিনার হবে। ঠিক আছে, এইটুকু তাহলে এখন থাকছে। আর হচ্ছে আর দুটো ভিডিও দেখেন, ভিডিও দুটো দেখেন, তারপরে আমি আসছি আবার। Hydrogen is the first element of the periodic table consisting of one proton. It is the simplest and most abundant element in the universe. Hydrogen does not occur naturally. It is always found in combination with other elements. Water, for example, is a combination of hydrogen and oxygen. Hydrogen is also found in many organic compounds, notably the hydrocarbons that make up fuels such as gasoline, natural gas, methanol, and propane. The tricky part of hydrogen as a fuel source is getting it in its pure form. Hydrogen is primarily produced using two methods: steam reforming and electrolysis, also known as water splitting. Steam reforming is a high-temperature process in which steam reacts with a hydrocarbon fuel to produce hydrogen. Many hydrocarbon fuels can be reformed to produce hydrogen, including natural gas, diesel, renewable liquid fuels, gasified coal, or gasified biomass. Today, about 95% of all hydrogen is produced from steam reforming of natural gas. Electrolysis is a process that splits water into its basic elements, hydrogen and oxygen, using an electric current. The electricity used in the process may come from hydrocarbons or renewables. Hydrogen is an energy carrier, not an energy source. It is an efficient way to store and transport energy. For this reason, hydrogen has a unique and oftentimes little understood role in the global energy system. Some may not know that hydrogen has important applications in the oil and gas industry. Hydrogen is used to process crude oil into refined fuels such as gasoline and diesel, and for removing contaminants such as sulfur from these fuels. Hydrogen is also used in a range of other industries, including chemical production, metal refining, food processing, and electronics manufacturing.
Hydrogen can also be used for electricity production through a fuel cell. A fuel cell is an electrochemical cell which produces electricity by converting chemical energy into electrical energy. When hydrogen is combined with oxygen in a fuel cell, it produces heat and electricity with only water vapor as a byproduct. Fuel cells are unique in terms of the variety of their potential applications. They can provide energy for systems as large as a utility power station and as small as a laptop computer. Fuel cells can provide electric motor transportation for vehicles and provide power in stationary and portable power applications. Fuel cells have no emissions at the point of operation. The most significant advantage of hydrogen is that it is an efficient energy carrier. However, the ultimate challenge with hydrogen is getting it in its pure form. While some of its applications appear attractive for environmental reasons, deriving hydrogen requires energy that can result in greenhouse gas emissions and air pollutants that lessen the overall environmental benefits of the technology. In addition, cost and practicality, such as lack of support infrastructure and storage of the highly explosive element, are major concerns. That's hydrogen. এখন টাইডাল পাওয়ারটা একটু দেখেন, অনেক সুন্দর করে বলেছে, দেখেছেন? এটা কি আপনারা দেখতে পাচ্ছেন টাইডাল পাওয়ারটা? না ম্যাম, এখনো হ্যাঁ, আসেনি। এখনো দেখতে পাচ্ছি না। দাঁড়ান বাবা, Tidal power. Tidal power is a form of hydropower that converts the energy from the natural rise and fall of the tides into electricity. Tides are caused by the combined effects of gravitational forces exerted by the moon, the sun, and the rotation of the earth. Tidal plants can only be installed along coastlines. Coastlines often experience 2 high tides and 2 low tides on a daily basis. The difference in water levels must be at least 5 meters high to produce electricity. Tidal electricity can be created from several technologies, the main ones being tidal barrages, tidal fences, and tidal turbines. Tidal barrages are the most efficient tidal energy sources. A tidal barrage is a dam that utilizes the potential energy generated by the change in height between high and low tides. This energy turns a turbine or compresses air, which in turn creates electricity. Tidal fences are turbines that operate like giant turnstiles, whereas tidal turbines are similar to wind turbines, only underwater. In both cases, electricity is generated when the mechanical energy of tidal currents turns turbines connected to a generator. The generator produces electricity. Ocean currents generate relatively more energy than air currents because ocean water is 832 times more dense than air and therefore applies greater force on the turbines. Tidal power is easy to install and renewable, having no direct greenhouse gas emissions and a low environmental impact. Because the ocean's tidal patterns are well understood, tidal energy is a very predictable energy source, making it highly attractive for electrical grid management. This sets it apart from other renewables that can be more unpredictable. However, adoption of tidal technologies has been slow, and so far the amount of power generated using tidal power plants is very small. This is due largely to the very specific site requirements necessary to produce tidal electricity. Additionally, tide cycles do not always match the daily consumption patterns of electricity and therefore do not provide sufficient capacity to satisfy demand. That's tidal power. The mechanical energy of tidal currents turns turbines connected to a generator. এই যে এই টারবাইনটা কি টারবাইন বলেন তো আমাকে একটু একজন? এখানে একটা টারবাইন দেখেছেন না একটু আগে, এই যে ফেন্সেস যেটা ছিল, শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা? এটা কি, এটা কোন টারবাইন বলেন দেখি? এটা ভার্টিক্যাল এক্সিস না হরিজন্টাল এক্সিস টারবাইন? ভার্টিক্যাল। ভার্টিক্যাল, দেখেছেন? জি ম্যাম। এটা তৈরি করতে কিন্তু খরচ কম। আচ্ছা ঠিক আছে, আপনাদের আমি আর পড়াবো না, এখন একটা পরীক্ষা দেবেন, ঠিক আছে? আপনারা 5 মিনিট পরে ক্লাসরুমে আসবেন, এসে পরীক্ষাটা শুধুমাত্র হবে আপনার 12 মিনিটসের। 12 মিনিটসের পরে আমি লিঙ্কে মানে রেসপন্স অ্যাকসেপ্ট করা অফ করে দিব। আপনারা 5 মিনিট পরে ঠিক আসবেন, 5 মিনিট পরে আমি লিঙ্ক দেব, ঠিক আছে? এখন আপনারা যারা যারা আছেন প্রিপারেশন নেন কিভাবে দিবেন, এখনই দিবেন, ঠিক আছে? এমসিকিউ নাকি লিখে জমা দিতে হবে? বলবো না বাবা। ও আচ্ছা,
আচ্ছা আপনারা এখন তাহলে 5 মিনিট পরে আসেন, হ্যাঁ আমি কাট করছি, ঠিক আছে? 5 মিনিট পরে ক্লাসরুমে পাবেন কোশ্চেন। ম্যাম আবার কি জুমে ঢুকবো? না জুমে ঢোকার কোনো দরকার নেই তো আর, মানে আপনারা ক্লাসরুমে direct যে classroom। ওখান থেকে জাস্ট 10 মিনিট 12 মিনিট আমি অন রাখবো একসেপ্ট করা, জাস্ট টাইম তখন থেকে 12 মিনিটের মাথায় আমি অফ করে দিব রেসপন্স, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।